আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে যদি আমি আহ, কোনো একটা খুব বেশি পোস্ট টোস্ট করি না বা কোনো অ্যাক্টিভ না, যদিও অনেক দিনের ছোট ছোট কিছু ক্লিপ ছিল সেগুলাই আজকে শেয়ার করব। সব সময় তো ভিডিও করে নিই, ছোট ছোট কিছু ক্লিপ ছিল সেগুলোই আজকে একসাথে শেয়ার করছি। আর চেষ্টা করব এখন একটা ভিডিও আপলোড দেওয়ার। সো এটা ছিল 2025 জানুয়ারি 5 তারিখে। তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আল্ট্রাসাউন্ডে। তো সেদিন বাবুকে দেখতে যাই, তো আমরা দুজনে অনেক খুশি হয়ে যাই। স্নো ছিল, যেতে তো বলে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল, অনেকটা টেনশনও ছিলাম। খুব বেশি স্নো ছিল ওই দিন অবশ্য একটু। এখন কি আর করার, তো দুজন একটু খুশি হয়েছি। কি বলবো, এর কয়েকদিন পর থেকেই আমার খাওয়া দাওয়ায় এত প্রবলেম সৃষ্টি হয়। আমি সব ধরনের খাবারও খেতে পারি না, এত বমি। যেমন মাংস তো খেতেই পারি না, মাংসের স্মেল নিতে পারি না। যদি কয়েকদিন জাস্ট একটু তেহারি করে খেতে, তেহারি করেছিলাম, তেহারি করে খেতে করাতে একটু খেয়েছি, এটুকু। চিকেন তো নিতেই পারি না। তারপর সব ধরনের মাছের স্মেলও নিতে পারি না। রুই মাছের স্মেলটাও নিতে পারি না। দেশি মাছ, দেশি সবজি এগুলো একটু খেতে পারতাম, একটু জাল জাল খেতে পারতাম, ভালো লাগতো এই আর কি। তো আর কি আর করার, কত বমি। আমি কিছু নিজে পরিষ্কার করেছি, কিছুটা পরিষ্কার করেছেন কে করে, এখানে তো আর কেউ নেই যে এগুলো পরিষ্কার করতে হেল্প করবেন। সব কিছু নিজেদেরকেই করতে হয় এই আর কি। তো আর প্রথম কতদিন আমি খুব একটা কাজও করিনি। আর এই টাইমে এই প্রথম দিকেই কয়েকদিন আমাদের বাসাও চেঞ্জ করতে হয়েছিল। তো আর একটু বেশি প্যারা ছিল আমাদের জন্য। তারিখের উপর একটু বেশি কষ্ট হয়েছে বাসা চেঞ্জের সময়। আমি তো তেমন কিছু করতে পারিনি। তো বাসা চেঞ্জ করলাম, তারপর শেষের দিকে এরপরে যখন আমার খুব বেশি স্মেল সৃষ্টি হচ্ছিল, আমি খেতে পারি না, তখন আমি নিজে নিজে রান্না করি আমার খাবার। আর তারিখের তো সময় নিয়ে অফিস থেকে এসে আবার রান্না করা। তো আমার মতো করে আমি একটু জাল জাল খেতে ভালো লাগে। আর দেশি সবজিগুলা, দেশি মাছ, ছোট মাছটা, কাচকি মাছটা আমার খুবই ভালো লাগতো, তখন খেতে পারতাম। তো সেগুলোই রান্না করি আমার মতো করে খাওয়ার জন্য। আর হসপিটাল আমাদের বাসা থেকে প্রায় 15-20 মিনিট দূরে। আর এই ক্লিপগুলো ছিল আসার পথে, যাওয়ার সময় খুব একটা ভিডিও করিনি। যাওয়ার সময় জাস্ট একটু বের হওয়ার সময় ভিডিও করেছিলাম এটুকুই। স্নোগুলো দেখতে ভালোই লাগছিল, গাছগুলো সাদা হয়ে আসছিল। আবার কবে এরকম স্নো দেখতে পাবো, তাই ক্লিপগুলো নিয়ে নিলাম, ভালো লাগছিল বলে এই আর কি। তো যেহেতু উইন্টার টাইম, তো সব দরজা জানলা তো বন্ধই রাখতে হয়। রান্না বান্না করলেও সব স্মেল রুমে থেকে যায়। চিকেন রান্নার স্মেল আমি নিতে পারতাম না। তো তার যখন আমি তখন নিজের জন্য চিকেন রান্না করতেন, আমার একটু অসুস্থ লাগতো। আমি বেডরুমের দরজা জানলা বন্ধ করে থাকতাম যাতে কোনো স্মেল নিতে হয় না। তারপরেও বাসার মধ্যে তো আসতে হয়, তো স্মেল থেকে যায় একটু। অনেক বিশেষ করে উইন্টারটা বেশি কষ্ট হয়েছে এই স্মেল সমস্যা। রান্না বান্নার স্মেল সহজে যেতে চায় না বাসা থেকে রান্না করলে। তো তারপরে আমি প্রায় এক দুই দিন পর পরই রান্না বান্না করতাম, যেহেতু আমার পছন্দ মতো খাবার রান্নার জন্য আমি চেষ্টা করতাম আমি আমার মতো করে খাওয়ার জন্য। আবার
যখন আস্তে আস্তে একটু বেটার ফিল করি, তখন যদিও আমার পুরা সিচুয়েশনেই আমার এই স্মেলের সমস্যাটা ছিল, তো যার কারণে সব ধরনের খাবারও খেতে পারতাম না। তো আস্তে ধীরে আর কি করা, তো যে খাবার পছন্দ করতাম সেটাই খেতাম আর কি, খেতে পারতাম জাল এই আর কি। তো আর পরে বাসা ক্লিন আরেকটা কাজ, তো আমার যদিও বাসা বেকম প্রায় 10-15-12 দিন পর পর করতাম, আর কিচেনটা একটু মপ করতে হতো এই আর কি। তো কিচেনটা আমি প্রায় 2-3 দিন পর পরই বেকুয়াম করি, এটা আমি সবসময় করি। কিচেনে প্রচুর ময়লা পড়ে, বেডরুমগুলা কতদিন পর পরই বেকুয়াম করলে হয়, বাট এই আর কি। তো আমার থাইরয়েড নিয়ে জার্নিটা অবশ্য আমি আরেকটা ভিডিও করব। থাইরয়েড নিয়ে আমি কীভাবে ওজন কমাই, তারপর কীভাবে কি এই আর কি। তো আমার ভাবি একজন আমাকে পরামর্শ দিলেন পমিগ্রেনেট জুসটা খাওয়ার জন্য, তো ওইটা রেগুলারলি আমি খেয়েছি সকালে। আর পমিগ্রেনেট জুসটা হচ্ছে, যদিও আমি জানি না এটার মধ্যে লেখা কোনো কিছু দেওয়া নেই, জাস্ট 3-2 টেবিল। তো আমি এটা প্রায় পুরা ইয়াতেই খেয়েছি, মানে পমিগ্রেনেট জুসটা। আর শেষের দিকে আমি কয়েকদিন ড্রাই ফ্রুটস, কিছু ড্রাই নাট, খেজুর এগুলো খেয়েছি, এগুলো বাদাম ভিজিয়ে খেয়েছি, অ্যালমন্ড এই আর কি। তো হয়তো বাসায় চলে আসলাম, আসার পর বাসায় নিজেদের দেশে জানানো হলো খবরটা, তো এই আর কি। তো আর এটা ছিল আরেক দিনের ক্লিপ, সামার টাইমে। তো এটাও আল্ট্রাসাউন্ড ছিল, 22 করেছিলাম, অ্যানোমালি স্ক্যান যেটা বলা হয় এটা। তো ওই দিনই আমরা ইয়া ছিল, তো সব জানতে পারি, কনফার্ম হই কি। তো এই আর কি। আর আমি এটা কলা দিয়ে টাকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, রেসিপি মোটামুটি কমন, সবাই জানেন তরকারি। আর এই ছোটো মাছটা আমার খুব ভালো লাগতো, আমি ছোটো মাছটা খেতে পারতাম এই আর কি। আর আমার সবচেয়ে কমন, মানে সবচেয়ে হেল্পিং একটা জিনিস ছিল এই স্টুলটা। এটা থাকাতে আমার অনেক উপকার হয়েছে, এটাতে বসে বসে আমি অনেক কিছু মানে করতে পেরেছি আর কি। তো এই কোনো কিছু আর কি। তো এটা ছিল আমার বার্থডের দিন। আর এই বেকুয়ামটা একটু পাতলা দেখে নিয়েছিলাম ওয়ালমার্ট থেকে, পাতলা হওয়াতে আমার এত ভালো হয়েছে যে আমি কি বলবো। একেবারে ওজন কম আছে, যার কারণে আমি যে কোনো সময় বেকুয়াম করতে পারি, কোনো প্রবলেম হয় না অতটা। আমি ওজন কম দেখেই বেকুয়াম খুঁজছিলাম। আমার রেগুলার আরেকটা রুটিন ছিল এই ফ্রোজেন আমলকিগুলা, মানে আমার যেহেতু মানে বমি টেন্ডেন্সিটা ছিল, তারপর বমি হইতো বা বমি বমি ভাব, তো এই টক খাবারগুলো আমার রেগুলার রুটিনে ছিল। ফ্রোজেন আমলকি, ফ্রোজেন আম। তো এই ফ্রোজেন আমগুলো কাঁচা ঠিক আছে, বাট একটু কাঁচা পাকে আর কি, একেবারে কাঁচা না, তবে ভালো লাগে। এই ফ্রোজেন আমটা আমি প্রায়ই খাই, তরকারি দিয়েও খাই। তো এটা ছিল আমার গ্লুকোজ টেস্টের দিন সকালে। তো হালকা নাস্তা নিয়ে যাই সাথে, যেহেতু অনেকক্ষণ থাকতে হবে,
তো আর যেহেতু ওরা খালি পেটে গ্লুকোজ টেস্ট করবে, তো এই একটা একটু নাস্তা নিয়ে যায়, যখন কাজ শেষ হয়ে যাবে তখন করবো। তো ওরা 2 ঘন্টার গ্লুকোজ টেস্ট করে ফার্স্ট খালি পেটে একটা করে, তারপর একটা সুগার সিরাপ দেয়, ওইটা খেয়ে 1 ঘন্টা পরে একবার করে, আবার 2 ঘন্টা পরে আবার আরেকটা করে। টোটাল প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল মেবি। তো মধ্যে আমাকে এই রুমটাতে রেস্ট করতে হয়, এই আর কি। সো কি আর করার, বাট আমার আরেকটা আমার একটা, তো এগুলো হচ্ছে সামার টাইমে। তো আমার ফেভারিট কাজ ছিল একটা গার্ডেনিংটা ভালোই লাগে। বাংলাদেশে যদিও আমি ওরকম গার্ডেনিংয়ে খুব বেশি যে ছিল তা না, বাট এখানে আসার পর একটু আগ্রহটা বেড়ে উঠেছে আর কি। কি বলবো, হয়তো বা আমার গার্ডেনিং করা দেখে আমার আরেকটু আগ্রহ করে, মানে একটু ভালো লাগে, একটু ভালো লাগে। তো গার্ডেনিং এই প্ল্যান করতে খুবই ভালো। সপ্তাহে 1 দিন করে দিতে হয়, যদিও আমি সবসময় দিতে পারি না রেগুলার। তো এগুলো আমার ভালোই সময় কাটে, পানি দিই, এইগুলা করে করে আমার সময় কেটে যায়, ভালোই লাগে আমার। আর আমাদের ফার্গুতে লাউ শাক তো খুব একটা পাওয়া যায় না, গার্ডেনিং করার কারণে কিছু লাউ শাকও খেতে পেরেছি, এইটুকুই, আর তেমন কিছু না। যদিও লাউটা ধরেনি, কারণ আমি এই প্ল্যান্টটা খুব বেশি রেগুলারও দিতে পারিনি, হয়তো বা এই জন্য। আর ছোটো ছোটো ক্লিপগুলা ছিল, সেজন্যই এগুলা শেয়ার করলাম আমার। আর বিশেষ করে আমার মেমোরি হয়ে থাকবে এই স্মৃতিগুলা, যখন ফার্গু থেকে চলে যাব, বা ফার্গু থেকে চলে গেলে তো আর এগুলো আর স্মৃতি মানে থাকবে না, আর কি। আর এই যে একটা একটা তারিখ ডলার ট্রে থেকে এনে দিয়েছিলেন, হাত থেকে কোনো কিছু পড়ে গেলে এটা খুবই কাজের, এটা দিয়ে তোলা যায়। মাশাআল্লাহ, কতগুলো লাউ শাক পেয়েছে গাছ রোপণ করার কারণে। এখানে লাউ শাক তো কিনতেই পাওয়া যায় না, আর অন্যান্য দেশি শাক কিনতে গেলে অনেক দাম। তো আজকে এগুলো রান্না করব। আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে এগুলা তুলতে, বেলকনি থেকে ওয়াশ করব, পরিষ্কার করব, কাটবো, দেন রান্না করব, অনেক সময়। তো এখন দুপুরের টাইম, বিকেলের দিকে রান্নাবো, এখন ওয়াশ করে রেখে দিব। আর আমি লাউ শাক শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে, শুটকির শিরা যাতে বলা হয় সিলেটি শুটকি শিরা, এটা খুবই পছন্দ করি। বাট লাউ শাক বাজি খেতে পছন্দ করেন, তাই কিছুটা লাউ শাক বাজি করি আর কিছুটা শুটকি দিয়ে রান্না করি। তো আর এখানে একটু স্যালমন দিয়ে, টমেটো দিয়ে রান্না করি লাউ শাক একটুই। আর আগের কিছু রান্না ছিল, সেগুলো দিয়ে আজকে লাঞ্চ করব। এখানে আমি একটু কচু শাক, একটু লাউ শাক, অল্প একটু করলা ভাজি নিয়ে বসেছি, খাবো। গাছের লাউ শাক এবং কোনো কেমিক্যাল নাই, অর্গানিক, অনেক টেস্টি। কাঁচামরিচ দিয়ে সেই স্বাদ। ওকে, আমি আবারও বলছি, এখানে বিভিন্ন দিনের ক্লিপ, ছোট ছোট ক্লিপ ছিল, সেগুলোই শেয়ার করছি। আর এটা ছিল মুকি দিয়ে, মেবি শুটকি দিয়ে, চটলইটা শুটকি দিয়ে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে সবজি। আর যদি আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকদিন পরে, তো এই জন্যই একটু সময় লাগছে, মানে খুব একটা মনে নেই। আর আমাদের অ্যাপার্টমেন্টে ডিশ ওয়াশার থাকা সত্ত্বেও আমি ডিশ ওয়াশার
ডিশ ওয়াশার খুব একটা ইউজ করি না। আর ডিশ ওয়াশার জমাই জমাই ইউজ করাটা আমার মানে মনে হয় যেন কি একটা, তো আমি সাথে সাথে যখন যেটা হয় সেটা ওয়াশ করার চেষ্টা করি। তো এটা হচ্ছে ফার্গুর একজন ভাবির বাসা দেওয়া ছিল, সেই ছবিগুলো ছিল কয়েকটা ছবি, আর সেগুলো শেয়ার করলাম। আর আমি এই মেনুটা ওয়ালমার্টে পাওয়া যায়, স্মেল্ড ফিশ, তো এটা খুব ভালো লাগে। এশিয়ানেও পাওয়া যায় এই মাছটা। তো এই মাছটা ফ্রাই করে বা যে কোনো কিছু মানে একটু ঝাল ঝাল করেও রান্না করা যায়। বাংলাদেশের অনেকটা বাংলাদেশের কি মাছ বলে এটাকে, চাপিলা মাছের মতো অনেকটা, যদিও তো টেস্টটা খারাপ না, ভালোই, আমার ভালোই লাগে। আর ফ্রাই করলেও একটু ভালো লাগে এই তো। আর আমি জাস্ট নর্মাল একটু জাল জাল করে রান্না করেছিলাম। তো এই আর কি রেসিপি তেমন কিছু না এখানে। জাস্ট আমি সব ধরনের হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো আমি যেহেতু একটু জাল পছন্দ করি, একটু জাল দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভেজে, তেলের মধ্যে ভেজে, তারপর মাছ দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ আর ধনেপাতা দিলেই হয়ে যায়। আর দেশি খাবারের প্রতি এত ক্রেভিং, কি বলবো, কিছু বলার নেই। ফার্গুতে যদিও দেশি সব ধরনের খাবার পাওয়া যায় না, বিশেষ করে দেশি অনেক ধরনের ফ্রেশ টক ফল পাওয়া যায় বাংলাদেশে, যেগুলো আমাদের ফার্গুতেও পাওয়া যায় না বা অন্যান্য সিটিতেও পাওয়া যায় না। নিউ ইয়র্কে পাওয়া যেতে পারে। তো এইগুলা, তারপর বিশেষ করে তেলের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা আর অনেক কিছু। আর এই সিচুয়েশনে আমার তো বানানো সম্ভব ছিল না, যদিও ইউটিউব দেখে দেখেও বানাইতে পারতাম, বাট সম্ভব ছিল না। তো আর কি করা, যেহেতু বানাতে পারিনি তাই খাওয়া হয়নি। তো এখানে যায় না মাছ, তারপর খেজুর, ওর তারপর তসবি আর জমজমের পানি। ফার্গুতে একজন ভাই পাবি হজে গিয়েছিলেন, তাই ওনারা আমার জন্য এনেছিলেন। তো আমার একজন নানু, তারপর তারিকের একজন কলিগকে দিয়ে কিছু শুটকি আনাই, তারপর তারিকের কলিগকে দিয়ে বাবুর জন্য কিছু কাপড় দিয়ে দেন, কিছু কাপড় বাবুর জন্য, তারপর আমাদের জন্য। তো আর আমি এই চাপা শুটকিটা খুব বেশি মিস করি, এটা দিয়ে সিলেটি শুটকি শিরা রান্না করা হয়। তো এই চাপা শুটকিটা আমার খুবই পছন্দের। ফার্গুতে এটা পাওয়া যায় না, যদিও নিউ ইয়র্কে পাওয়া যায় শুনেছি। তো এই আর কি। তো আর আমি এখানে সেই ছোট মাছ আর মিষ্টি লাউ ভাজি করেছিলাম, আর সেই সিলেটি শুটকি শিরা রান্না করেছি মিষ্টি আলু দিয়ে, লাউ পাতা আর মিষ্টি আলু দিয়ে সিলেটি শুটকি শিরা। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।